দ্বিতীয় জন, লিখেছেন হুমায়ুন আহমেদ। প্রিয়াঙ্কার খুব খারাপ ধরনের একটা অসুখ হয়েছে। অসুখটা এমন যে কাউকে বলা যাবে না, বললে কেউ বিশ্বাস করবে না, কিংবা বিশ্বাস করার ভান করে আড়ালে গিয়ে চুপি চুপি হাসবে। একজনকে অবশ্যই বলা যায়, জাবেদ তার স্বামী। স্বামীর কাছে কিছু গোপন থাকা উচিত নয়। অসুখ বিসুখের খবর সবার আগে স্বামীকেই দেওয়া দরকার। কিন্তু মুশকিল হচ্ছে, জাবেদের সঙ্গে প্রিয়াঙ্কার পরিচয় এখনো তেমন গাঢ় হয়নি, হবার কথাও নয়। তাদের বিয়ে হয়েছে 21 দিন আগে। তখনও প্রিয়াঙ্কার তুমি বলা রপ্ত হয়নি। মুখ ফসকে আপনিই বলে ফেলে। এরকম গম্ভীর বয়স্ক একজন মানুষকে তুমি বলা অবশ্যই সহজ কথা নয়। মুখে কেমন বাদো বাদো ঠেকে। প্রিয়াঙ্কা চেষ্টা করে আপনি তুমি কোনোটাই না বলে চালাতে। যেমন, তুমি চা খাবে, এই কথা না বলে বলে চা দেব। এইভাবে দীর্ঘ আলাপ চালানো যায় না। তার চেয়েও বড় কথা, মানুষটা খুব বুদ্ধিমান। ভাব বাচ্চে কিছুক্ষণ কথা বলার পরই সে হাসি মুখে বলে, তুমি বলতে কষ্ট হচ্ছে, তাই না? তুমি বলতে কষ্ট হওয়াটা দোষের কিছু না। প্রিয়াঙ্কার বয়স মাত্র 17, তাও পুরোপুরি 17 হয়নি, জুন মাসে হবে। এখনো 2 মাস বাকি। আর ওই মানুষটার বয়স খুব কম করে ধরলেও 30, তার বয়সের প্রায় দ্বিগুণ। সারাক্ষণ গম্ভীর থাকে বলে বয়স আরো বেশি দেখায়। বরের বয়স বেশি বলে প্রিয়াঙ্কার মনে কোনো ক্ষোভ নেই। বরদের চ্যাংড়া চ্যাংড়া দেখালে ভালো লাগে না। তাছাড়া মানুষটা অত্যন্ত ভালো, ভালো এবং বুদ্ধিমান। কম বয়সী বোকা বরের চেয়ে বুদ্ধিমান বয়স্ক বর অনেক ভালো। বিয়ের রাতে নানান কিছু ভেবে প্রিয়াঙ্কা আতঙ্কের অস্থির হয়ে পড়েছিল। ধকধক করে বুক কাঁপছিল তার, কপাল রীতিমতো ঘামছিল। মানুষটা সঙ্গে সঙ্গে তা বুঝে ফেলেছিল। কাছে এসে ভারী গলায় বলল, ভয় করছে তোমার? ভয়ের কি আছে? প্রিয়াঙ্কার বুকের ধুকধুকানি আরো বেড়ে গেল। সে হা না কিছুই বলতে পারল না। একবার মনে হলো সে অজ্ঞান হয়ে যাচ্ছে। মানুষটা তখন নরম গলায় বলল, ভয়ের কিছু নেই, তুমি ঘুমিয়ে পড়ো। বলেই প্রিয়াঙ্কার গায়ে চাদর টেনে দিল। তার গলার স্বরে কিছু একটা ছিল। প্রিয়াঙ্কার ভয় পুরোপুরি কেটে গেল এবং প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ল। অনেক রাতে একবার ঘুম ভেঙে দেখে লোকটি অন্য পাশ ফিরে ঘুমোচ্ছে। খানিকক্ষণ জেগে থেকে প্রিয়াঙ্কা আবার ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল অনেক বেলায়। লোকটি তখন আর পাশে নেই। একটা মানুষকে চেনার জন্যে 21 দিন খুব দীর্ঘ সময় নয়। তবু প্রিয়াঙ্কার ধারণা মানুষটা ভালো, বেশ ভালো। এরকম একজন মানুষকে তার অসুখের কথাটা অবশ্যই বলা যায়। কিন্তু মুশকিল হচ্ছে, অসুখটার সঙ্গে এই মানুষটার সম্পর্ক আছে, এই কারণেই তাকে বলা যাবে না। কিন্তু কাউকে তো বলা দরকার, খুব তাড়াতাড়ি বলা দরকার, নয়তো সে পাগল হয়ে যাবে। কিছুটা পাগল সে বোধহয় ইতোমধ্যেই হয়ে গেছে। সারাক্ষণ অস্থির লাগে। সন্ধ্যা মেলাবার পর শরীর কাঁপতে থাকে, তৃষ্ণায় বুক শুকিয়ে কাঠ হয়ে যায়। গ্লাসের পর গ্লাস পানি খেলেও তৃষ্ণা মেটে না। সামান্য শব্দে ভয়ঙ্কর চমকে ওঠে। সেদিন বাতাসে জানালার কপাট নড়ে উঠল। সঙ্গে সঙ্গে ভয়ে অস্থির হয়ে গোংরানির মতো শব্দ করল প্রিয়াঙ্কা। হাতের চায়ের কাপ থেকে সবটা চা ছলকে পড়ল শাড়িতে। ভাগ্যিস আশপাশে কেউ ছিল না। কেউ থাকলে নিশ্চয়ই অবাক হতো। প্রিয়াঙ্কার ছোট মামা যেমন অবাক হলেন সেদিন। তিনি প্রিয়াঙ্কাকে দেখতে এসেছিলেন। তার দিকে তাকিয়েই বিস্মিত গলায় বললেন, তোর কি হয়েছে রে? প্রিয়াঙ্কা হালকা গলায় বলল, কিছু হয়নি তো। তুমি কেমন আছো মামা? আমার কথা বাদ দে, তোকে এমন লাগছে কেন? কেমন লাগছে? চোখের নিচে কালি পড়েছে, মুখটা শুকনো শুকনো লাগছে। কি ব্যাপার? কোনো ব্যাপার না মামা। গালটাল ভেঙে কি অবস্থা তোর? এই কথাও তো তুই কেমন অন্যরকম ভাবে বলছিস। কিরকম ভাবে বলছি? মনে হচ্ছে তোর গলাটা ভাঙা। ঠান্ডা লেগেছে? হ্যাঁ মামা। প্রিয়াঙ্কা কয়েকবার কাশলো। মামাকে বোঝাতে চাইল যে তার সত্যি সত্যিই কাশি হয়েছে, অন্য কিছু না। মামা আরো গম্ভীর হয়ে গেলেন। শীতল গলায় বললেন, সত্যি বল, আর কিছু না তো? না, সত্যি করেই বলছি, আর কিচ্ছু না। সব কিছু ঠিক আছে? হ্যাঁ, সব কিছু ঠিক আছে। প্রিয়াঙ্কার কথায় তার মামা খুব যে আশ্বস্ত হলেন সেটা মনে হলো না। সারাক্ষণ গম্ভীর হয়ে বসে রইলেন,
চায়ের কাপে দু একটা চুমুক দিয়েই রেখে দিলেন। যাই রে মা বলেই কোনো দিকে না তাকিয়ে হনহন করে চলে গেলেন। মামা চলে যাবার পর 1 ঘন্টার মধ্যেই মামি এসে হাজির। বোঝাই গেল মামা পাঠিয়েছে ঠিক। মামি প্রিয়াঙ্কাকে দেখে আঁতকে উঠলেন, প্রায় চেঁচিয়েই বললেন, 1 সপ্তাহ আগে কি দেখেছি আর কি দেখছি, কি ব্যাপার তুই খোলাখুলি বলতো, কি সমস্যা হয়েছে তোর? প্রিয়াঙ্কার শুকনো হাসি হাসল, কোনো সমস্যা না তো। মামি কঠিন গলায় বললেন, তুই বলতে না চাইলে আমি কিন্তু জামাইকে জিজ্ঞেস করব, জামাই আসবে কখন? ও আসবে রাত 8টার দিকে, ওকে কিছু জিজ্ঞেস করবে না, এই বলে দিচ্ছি মামি। তাহলে আমাকে বল, কোনো কিচ্ছু লুকাবি না। প্রিয়াঙ্কা প্রায় ফিসফিস করে বলল, আমি ভয় পাই মামি। কিসের ভয়? কি যেন দেখি, নিজেও ঠিক জানি না কি দেখি আমি। ভাষা ভাষা বলবি না তো, পরিষ্কার করে বল, দেখিসটা কি? প্রিয়াঙ্কা এক পর্যায়ে ফুপিয়ে কেঁদে উঠল, মামি আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি, আমি কী সব যেন দেখি। সে কি দেখে তা তিনি অনেক প্রশ্ন করে বের করতে পারলেন না। প্রিয়াঙ্কা অন্য সব প্রশ্নের জবাব দেয়, কিন্তু কি যে দেখে তা পরিষ্কার করে বলে না, বললেই এড়িয়ে যায়, আর না হয় কাঁদতে শুরু করে। তোর কি বর পছন্দ হয়নি? হ্যাঁ হয়েছে। সে কি তোকে ভয়টয় দেখায়? কি যে বলো মামি, আমাকে ভয় দেখাবে কেন? রাতে কি তোরা একসঙ্গে ঘুমাস? মামি যেন পুলিশের মতো জেরা করছে প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কা লজ্জায় বেগুনি হয়ে গিয়ে বলল, হ্যাঁ একসাথেই ঘুমায়। সে কি তোকে অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখে? কী সব প্রশ্ন করো তুমি, এসব বলা বাদ দাও, আমি যা বলছি তার জবাব দে। না, জাগিয়ে রাখে না। মামি অনেকক্ষণ থাকলেন, প্রিয়াঙ্কাদের ফ্ল্যাটে ঘুরে ঘুরে দেখলেন, কাজের মেয়ে এবং কাজের ছেলেটির সঙ্গে কথাও বললেন অনেক। কাজের মেয়েটির নাম মরিয়ম, দেশ খুলনা, ঘরের যাবতীয় কাজ সেই করে। কাজের ছেলেটির নাম জিতু মিয়া, তার বয়স 9-10 বছর। এদের দুজনের কাছ থেকেও খবর বার করার চেষ্টা করা হলো। আচ্ছা মরিয়ম, তুমি কি ভয় টয় পাও? না। ভয় পামো কেন? রাতে কিছু দেখো টেখো না? কি দেখবো খালা? ঠিক আছে যাও। প্রিয়াঙ্কার মামি কোনো রহস্য ভেদ করতে পারলেন না। তার খুব ইচ্ছা ছিল জাবেদের সঙ্গে পুরো ব্যাপারটা নিয়ে আলাপ করবেন, পরামর্শ করবেন। প্রিয়াঙ্কার জন্য পারা গেল না। সে কাঁদো কাঁদো গলায় বলল, মামি তুমি যদি তাকে কিছু বলো তাহলে আমি কিন্তু বিষ খাবো, আল্লাহর কসম বিষ খাবো, নয়তো ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ব। তিনি কিছু জিজ্ঞেস করলেন না, কারণ প্রিয়াঙ্কার সত্যি বিষ টিষ খেয়ে ফেলতে পারে। তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, এই কথা লিখে একবার সে 1 বোতল ডেটল খেয়ে ফেলেছিল। অনেক হাসপাতাল ডাক্তার করতে হয়েছে। এই কাণ্ড যে সে করেছিল তাও অতি তুচ্ছ কারণে। তার এক বান্ধবীর সঙ্গে ঝগড়া হয় স্কুলে, তাই সে এই কাণ্ড করে। এই মেয়ের পক্ষে সবই সম্ভব, কাজেই এ জাতীয় মেয়েদের খুব বেশি ঘাটানো উচিত নয়। জাবেদ এলো রাত 8:30টার দিকে। জাবেদের সঙ্গে খানিকক্ষণ টুকটাক গল্প করে প্রিয়াঙ্কার মামি বাড়ি ফিরে গেলেন। তার মনের মেঘ কাটল না পুরো। কিন্তু কি হলো কি প্রিয়াঙ্কার? সে কি দেখে আসলে? প্রিয়াঙ্কা নিজে জানে না তার কি হয়েছে। মামি চলে যাবার পর তার বুক ধকধক করা শুরু হলো আগের মতো। অল্প অল্প ঘাম হচ্ছে, অসম্ভব গরম লাগছে। কিছুক্ষণ পর পর মনে হচ্ছে বোধহয় নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তারা খাওয়া দাওয়া করে রাত 10:30টার দিকে ঘুমোতে গেল। জাবেদ বিছনায় শোয়া মাত্র ঘুমিয়ে গেল। আজও ঠিক তাই হলো। জাবেদ ঘুমোচ্ছে, তালে তালে নিঃশ্বাস পড়ছে। জেগে আছে প্রিয়াঙ্কা। কিছুক্ষণের মধ্যেই তার পানি পিপাসা পেল, প্রচণ্ড পিপাসা। পানি খাবার জন্যে বিছনা ছেড়ে নামতেই হবে তাকে, যেতে হবে পাশের ঘরে, কিন্তু সে পারবে না, অসম্ভব, কিছুতেই না। পানির তৃষ্ণায় মরে গেলেও না। এই পানি খেতে গিয়েই তো প্রথমবার তার অসুখ ধরা পড়েছিল। ভয়েই ওই দিন সে মরে যেত। কেন মরল না? মরে গেলেই ভালো হতো। তার মতো ভীতু মেয়ের মরে যাওয়াই উচিত। ওই রাতে সে বেশ আরাম করেই ঘুমাচ্ছিল। হঠাৎ বৃষ্টি হবার কারণে চারদিক বেশ ঠান্ডা। জানালা দিয়ে ফুরফুরে বাতাস বইছে। ঘুমাবার জন্য চমৎকার রাত। এক ঘুমে সে কখনো রাত কাবার করতে পারে না। মাঝখানে একবার তাকে উঠে গিয়ে হয় পানি খেতে হয়, না হয় বাথরুমে যেতে হয়। সেই রাতেও পানি খাবার জন্য উঠল। জাবেদ কাত হয়ে ঘুমোচ্ছে, পায়ে পাতলা চাদর দিয়ে রেখেছে। অদ্ভুত অভ্যাস এই মানুষটার। যত গরমই পড়ুক না কেন
গায়ে সে চাদর দিয়ে রাখবে। প্রিয়াঙ্কা খুব সাবধানে পায়ের উপর থেকে চাদর সরিয়ে নিল। আহা, আরাম করে ঘুমোচ্ছে মানুষটা, ঘুমোক। আবার মনেও হলো ঘেমে টেমে যাচ্ছে না তো। স্বামীকে ডিঙিয়ে বিছানা থেকে নামলো। স্বামীকে ডিঙিয়ে নামা ওঠা করা ঠিক হচ্ছে না, হয়তো পাপ হচ্ছে, কিন্তু উপায় কি? প্রিয়াঙ্কা ঘুমোয় দেয়ালের দিকে। খাট থেকে নামতে হলে স্বামীকে ডিঙাতেই হবে তাকে। তাদের শোবার ঘর অন্ধকার, তবে পাশের ঘরের বাতি জ্বলছে। এই একটা বাতি সারা রাতি জ্বলে। ঘরটা জাবেদের লাইব্রেরি ঘর। এই ঘরেই জাবেদ পরীক্ষার খাতা দেখে, পড়াশোনা করে। ঘরে আসবাবপত্র তেমন কিছু নেই। একটা বুকশেলফে কিছু বই, পুরনো ম্যাগাজিন, একটা বড় টেবিল, টেবিলের উপর রাজ্যের পরীক্ষার খাতা আর একটা ইজি চেয়ার। ইজি চেয়ারের পাশে সাইড টেবিলে সুন্দর একটি টেবিল ল্যাম্প। দরজার ফাঁক দিয়ে স্টাডি রুমের আলোর কিছুটা প্রিয়াঙ্কাদের শোবার ঘরেও আসছে, তবুও ঘরটা অন্ধকার। স্যান্ডেল খুঁজে বের করতে অনেকক্ষণ মেঝেতে হাতড়ানো লাগলো। স্যান্ডেল পায়ে পড়া মাত্র শোবার ঘরে কিসের যেন একটা শব্দ হলো, ভারী অথচ মৃদু গলায় কেউ একজন কাশলো। ইজি চেয়ার টেনে সরালো, নিশ্চয় মনের ভুল। তবু প্রিয়াঙ্কা আরও কিছুক্ষণ অপেক্ষা করল। আর কোনো শব্দ নেই, শুধু সদর দরজা দিয়ে দ্রুত বেগে ট্রাক যাওয়া আসা করছে। তাহলে একটু আগে পাশের ঘরে কে শব্দ করছিল? অবিকল নিঃশ্বাস নেওয়ার শব্দ। প্রিয়াঙ্কা দরজা ঠেলে পাশের ঘরে ঢুকেই জমে পাথর হয়ে গেল। ইজি চেয়ারে জাবেদ বসে আছে, হাতে বই। জাবেদ বই থেকে মুখ তুলে তাকালো, নরম গলায় বলল, কিছু বলবে? কতটা সময় পার হয়েছে? 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ, নাকি অনন্তকাল? প্রিয়াঙ্কা জানে না। সে শুধু জানে সে ছুটে এসেছে শোবার ঘরে, ঝাঁপিয়ে পড়েছে বিছানায়। তার সমস্ত শরীর কাঁপছে। সে কি অজ্ঞান হয়ে যাচ্ছে? নিশ্চয়ই অজ্ঞান হয়ে যাচ্ছে। ঘর দুলছে, চারিদিকের বাতাস অসম্ভব ভারী ও উষ্ণ। জাবেদ জেগে উঠেছে। সে বিছনায় পাশ ফিরতে ফিরতে বলল, কি হয়েছে তোমার? প্রিয়াঙ্কা বলল, কিছু না। জাবেদ ঘুম জড়ানো স্বরে বলল, ঘুমাও, জেগে আছো কেন? বলতে বলতেই ঘুমে জাবেদ আবার এলিয়ে পড়ল। জাবেদকে জড়িয়ে ধরে সারা রাত জেগে বসে রইল প্রিয়াঙ্কা। একটি দীর্ঘ ভয়াবহ রাত। স্বামীকে জড়িয়ে ধরে প্রিয়াঙ্কা শুয়ে আছে, তার সমস্ত ইন্দ্রিয় পাশের ঘরে। সে স্পষ্টই শুনছে ছোটখাটো শব্দ। ইজি চেয়ারে বসে ইজি চেয়ার থেকে উঠে দাঁড়ানো যেমন ক্যাচ ক্যাচ শব্দ হয়, সেরকম শব্দ। গলার কাশি পরিষ্কার করার শব্দ। শেষ রাতের দিকে শোনা গেল বারান্দায় পায়চারির শব্দ। কেউ একজন বারান্দার এ মাথা থেকে ও মাথায় যাচ্ছে, আবার ফিরে আসছে। এসব কি কল্পনা? নিশ্চয়ই কল্পনা। রাস্তা দিয়ে ট্রাক যাওয়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ আসছে না। ফজরের আজানের পর প্রিয়াঙ্কা চোখ ঘুমে জড়িয়ে এলো। ঘুম ভাঙল বেলা 9টায়। ঘরের ভিতর রোদ ঝলমল করছে। জাবেদ চলে গেছে কলেজে। মরিয়ম জিতু মিয়ার সঙ্গে তার স্বরে ঝগড়া করছে। প্রিয়াঙ্কার সব ভয় কর্পূরের মতো উবে গেল। রাতে যেসব অসম্ভব ভয় পেয়েছিল, এটা ভেবে তখন সে নিজেই নিজের উপর হাসতে লাগলো। সে স্বপ্ন দেখছিল, স্বপ্ন ছাড়া আর কিছুই না। মানুষ কত রকম স্বপ্ন দেখে, এও একটা দুঃস্বপ্ন, এর বেশি কিছু না। মানুষ তো এর চেয়েও ভয়াবহ দুঃস্বপ্ন দেখে। সে নিজেই কতবার দেখেছে। একবার স্বপ্নে দেখেছিল সম্পূর্ণ নগ্ন গায়ে বাসে বসে কোথায় যেন যাচ্ছে। ছি ছি, কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন। প্রিয়াঙ্কা বিছানা ছেড়ে নামতে নামতে ডাকলো, মরিয়ম, মরিয়ম। যে আম্মা? ঝগড়া করছো কেন মরিয়ম? জিতু কাঁচের জগটা ভাঙিয়া ফেলছে আম্মা। চিৎকার করলে তো জগ ফিরে আসবে না। জগ ঠিকও হয়ে যাবে না। চিৎকার করবে না। জিনিসের উপর কোনো মায়া নাই, মহাব্বত নাই। ঠিক আছে, তুমি চুপ করো। তোমার ছাড় চলে গিয়েছেন? যে যে আম্মা। কখন আসবেন? কিছু বলে গেছেন? দুপুরে খাইতে আসবেন। আচ্ছা যাও, তুমি আমার জন্য ভালো করে 1 কাপ চা বানিয়ে আনো তো। নাস্তা খাইবেন না আম্মা? না। তোমার ছাড় নাস্তা করছে? যে আম্মা। মরিয়ম চা বানাতে গেল। প্রিয়াঙ্কা মুখ ধুয়ে চায়ের কাপ নিয়ে বসলো। তখন তার করার কিচ্ছু নেই। দুজন মানুষের সংসার, কাজ তেমন কিছু থাকে না।
এ সংসারে কাজকর্ম যা আছে সবই মরিয়ম দেখে এবং খুব ভালো মতোই দেখে। চুপচাপ বসে থাকা ছাড়া প্রিয়াঙ্কার কোনো কাজ নেই। এই ফ্ল্যাটে অনেক গল্পের বই আছে। গল্পের বই পড়তে প্রিয়াঙ্কার ভালো লাগে না। ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্যে পড়াশোনা করা দরকার, পড়তে ভালো লাগে না তার। কারণ প্রিয়াঙ্কা জানে পড়ে লাভ হবে না, সে পাশ করতে পারবে না। কোনো একটা কলেজে তাকে বিয়ে পড়তে হবে, কে জানে হয়তো জাবেদের কলেজেই পড়তে হবে। যদি তাই হয় তাহলে সে জাবেদকে কি বলে ডাকবে? জাবেদ কি তাকে পড়াবে? জাবেদকে স্যার বলতে তার নিশ্চয়ই খারাপ লাগবে। চায়ের কাপ নিয়ে বারান্দায় এসে দাঁড়াতেই মরিয়ম তাকে একটা চিঠি দিল। কিসের চিঠি মরিয়ম? স্যার দিয়ে গেছে। চিঠি না, চিরকুট। জাবেদ লিখেছে, প্রিয়াঙ্কা, তোমার গাটা গরম মনে হলো, তৈরি হয়ে থেকো, আমি দুপুরে তোমাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যাব। প্রিয়াঙ্কার মনটা হঠাৎ ভালো হয়ে গেল। মানুষটা ভালো, হৃদয়বান এবং বুদ্ধিমান। স্বামীদের কত রকম অন্যায় দাবি থাকে, তার তেমন কিছু নেই। অন্যদের দিকেও খুব তীক্ষ্ণ দৃষ্টি। প্রিয়াঙ্কা কেন, আজ যদি জিতু মিয়ার জ্বর হতো তাকেও সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাবে। জাবেদ এমনই একজন মানুষ। জাবেদ এমন একজন স্বামী যার উপর ভরসা করা যায়। যে যাই বলুক, এই মানুষটাকে স্বামী হিসেবে পেয়ে তার খুব লাভ হয়েছে। জাবেদের আগে একবার বিয়ে হয়েছে, সেটা নিশ্চয়ই অপরাধ নয়। বেচারার স্ত্রী মারা গেছে বিয়ের 8 মাসের মাথায়। স্ত্রীর মৃত্যুর সঙ্গে সঙ্গে সে বিয়ে করার জন্য অস্থির হয়ে পড়েনি, 2 বছর অপেক্ষা করেছেন। মামা মামি যে তাকে দোয়াজবর একটি ছেলের সাথে বিয়ে করিয়ে দিয়েছেন, এই নিয়েও প্রিয়াঙ্কার মনে কোনো ক্ষোভ নেই। মামা দরিদ্র মানুষ, তিনি আর কত করবেন, যথেষ্টই তো করেছেন। মামির নিজের গয়না ভেঙে তাকে গয়না করে দিয়েছেন। কজন মানুষ এরকম করে? 8-9টা শাড়ি কিনে দিয়েছেন নতুন নতুন, এর মধ্যে একটা শাড়ি আছে 1200 টাকা দামের। জাবেদের আগের স্ত্রীর অনেক শাড়ি এই ঘরে রয়ে গেছে। ওই মেয়েটির শাড়ির দিকে তাকালেই মনে হয় খুব শৌখিন মেয়ে ছিল। ড্রেসিং টেবিল ভর্তি সাজগোজের জিনিস, কিছুই ফেলে দেওয়া হয়নি। বসার ঘরে মেয়েটির বড় একটি ছবি টাঙানো আছে। মেয়েটি শখ করে ছবিটি বাঁধিয়ে রেখেছিল। মুখ খুব সুন্দর, তাকিয়ে থাকতে ইচ্ছা করে। এই ডাক্তার জাবেদের বন্ধু, কাজেই ডাক্তার অনেক আজে বাজে রসিকতা করল। যেমন হাসি মুখে বলল, ভাবিকে এমন শুকনো দেখাচ্ছে কেন? সংসারে নতুন কেউ আসছে নাকি? এই বলে একটু হাসলো। বুদ্ধিমান হয়ে ঠিক কাজটি করে ফেলেছ। 2 হপ্তাও হয়নি, যার বিয়ে হয়েছে তার সঙ্গে কি এমন রসিকতা চলে? রাগে প্রিয়াঙ্কার গা জ্বলতে লাগলো। ডাক্তার তাকে 1 গাদা ভিটামিন লিখে দিলেন আর সাথে কিছু অ্যাডভাইস দিলেন। ভাবিকে মনে হচ্ছে রাতে ঘুমোতে টুমোতে দেয় না। দুপুরে ঘুমিয়ে পুষিয়ে নেবেন কেমন, নয়তো শরীর খারাপ করবে বলেই আবার মুখ টিপে হাসলে। প্রিয়াঙ্কা বাড়ি ফিরল রাগ করে। সন্ধ্যা মেলাবার পরপরই রাগ ভয়ে রূপান্তরিত হলো। সীমাহীন ভয় তাকে গ্রাস করে ফেলল। এ ঘর থেকে ও ঘরে যেতে ভয় হয়, বারান্দায় যেতে ভয় হয়, হাত মুখ ধুতে বাথরুমে গিয়েও ভয় হয়। মনে হয় বাথরুমের দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গে সেটা আটকে গেছে ভেতর থেকে, আর খুলতে পারা যাবে না। দরজা আপনা আপনি আটকে গেছে। সে দরজা খোলার চেষ্টা না করেই কাঁপা কাঁপা গলায় ডাকতে লাগলো, মরিয়ম, ও মরিয়ম, মরিয়ম। রাতে আবার ওই দিনের মতো হলো। জাবেদ পাশেই প্রায় নিশ্চিন্তে ঘুমোচ্ছে, আর প্রিয়াঙ্কা স্পষ্টই শুনছে স্যান্ডেলের পর বারান্দায় কে এসে যেন পায়চারি করছে। প্রিয়াঙ্কা নিজেকে বোঝালো, ও কেউ না, ও হচ্ছে মরিয়ম। মরিয়ম হাঁটছে, ছোট ছোট পা ফেলছে। মরিয়ম ছাড়া আর কে হবে? নিশ্চয়ই মরিয়ম। স্যান্ডেলে কেমন একটা ফটফট আওয়াজ হচ্ছে। জাবেদ যখন স্যান্ডেল পরে তখন তো ওরকম শব্দ হয় না। একবার কি বারান্দায় উকি দিয়ে দেখবে? কি হবে উকি দিলে? কিছুই হবে না। ভয়টা কেটে যাবে। রাত 1টা বাজে, এমন কিছু রাত হয়নি। রাত 1টায় ঢাকা শহরের অনেক দোকানপাট খোলা থাকে। এই তো পাশের ফ্ল্যাটের বাচ্চারা কাঁদছে, এখন নিশ্চয়ই বারান্দায় যাওয়া যায়। জাবেদকে ডিঙিয়ে প্রিয়াঙ্কা বিছানা থেকে নামলো। তার হাত পা কাঁপছে, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, কানের কাছে কেমন ঝা ঝা শব্দ হচ্ছে। সব অগ্রাহ্য করে বারান্দায় চলে এলো। আর তার সঙ্গে সঙ্গে বারান্দায় দাঁড়ানো মানুষটা বলল, প্রিয়াঙ্কা, 1 গ্লাস পানি দাও তো। বিছানায় যে মানুষটা শুয়ে আছে, এই মানুষটাই সেই জাবেদ।
তার পরনে জাবেদের মতোই লুঙ্গি, হাত কাটা গেঞ্জি, মুখ গম্ভীর ও বিষণ্ণ। প্রিয়াঙ্কা ছুটে শোবার ঘরে চলে এলো। কোনো মতে বিছনায় উঠল। ওই তো জাবেদ ঘুমোচ্ছে, গায়ে চাদর টানা। এতক্ষণ যা দেখেছি সব ভুল দেখেছি, যা শুনেছি তাও ভুল। কিছু একটা হয়েছে আমার, ভয়ঙ্কর কোনো অসুখ। সকাল হলে আবার সেই অসুখ আর থাকে না। আল্লাহ, তুমি সকাল করে দাও, খুব তাড়াতাড়ি সকাল করে দাও। সব মানুষ জেগে উঠুক, সূর্যের আলোয় চারিদিক ভরে যাক। সে জাবেদকে শক্ত করে জড়িয়ে ধরল। জাবেদ ঘুম ঘুম গলায় বলল, কি হয়েছে তোমার? সকালবেলা সত্যি সব স্বাভাবিক হয়ে গেল। রাতে এরকম ভয় পাবার জন্যে লজ্জা লাগতে লাগলো। জাবেদ কলেজে চলে যাবার পর সে স্বাভাবিক ভঙ্গিতে মরিয়মকে তরকারি কাটার জন্য সাহায্য করতে গেল। মরিয়ম বলল, আফার শরীর ভালা, আপনার কিছু করার লাগতো না আফা, আপনি গিয়া হইয়া থাকেন। এই মাত্রই তো ঘুম থেকে উঠলাম, এখন আবার কি শুয়ে থাকবো? চা বানায় দে আফা। দাও। আচ্ছা মরিয়ম, তোমার আগের আপাও কি আমার মতো চা খেত? হ, তয় আপনার মতো চুপচাপ থাকতো না, সারাদিন হইচই করতো, গাদ মাজ না করতো। মারা গেলেন কিভাবে? হঠাৎ মাথা খারাপ হয়ে গেল, উল্টাপাল্টা কথা কওয়া শুরু করলো। কি জানে কি দেখে। প্রিয়াঙ্কা শঙ্কিত গলায় বলল, কি দেখে? দুইটা মানুষ নাকি দেখে, একটা আসল একটা নকল। কোনটা আসল কোনটা নকল বুঝতে পারে না। তুমি কি বলছো তাও আমি বুঝতে পারছি না। পাগল মানুষের কথার কি ঠিক আছে আফা? নেন, চা নেন। প্রিয়াঙ্কা মাথা নিচু করে চায়ের কাপে চুমুক দিতে লাগলো। একবারও মরিয়মের দিকে চোখ তুলল না সে। তার ধারণা, তাকালেই মরিয়ম অনেক কিছু বুঝে ফেলবে যে প্রিয়াঙ্কারও সেই একই অসুখ হয়েছে। সে চায় না মরিয়ম কিছু বুঝুক, কারণ তার কিছুই হয়নি। অসুখ করেছে, অসুখ কি মানুষের হয় না? অসুখ হয়, আবার সেরেও তো যায়, তারটাও সারাবে। রাত গভীর হচ্ছে, বাইরে বৃষ্টি পড়ছে টুপটুপ টুপটুপ করে। খোলা জানালায় হাওয়া আসছে। প্রিয়াঙ্কা জাবেদকে জড়িয়ে ধরে শুয়ে আছে, তার চোখে ঘুম নেই। পাশের ঘরে বইয়ের পাতা উল্টানোর শব্দ হচ্ছে। এই যে সিগারেট ধরালো, সিগারেটের ধোঁয়ার গন্ধ ভেসে আসছে তার ঘরে। ইজি চেয়ার থেকে উঠল কেউ, কেমন ক্যাচ ক্যাচ শব্দ হলো। প্রিয়াঙ্কা স্বামীকে সজোরে জড়িয়ে ধরে চাপা গলায় ডাকলো, এই এই। ঘুম ভেঙে জাবেদ বলল, কি, ঘুমাওনি এখনো? প্রিয়াঙ্কা ফিসফিস করে বলল, কিছু না, ঘুমাও। ধন্যবাদ সবাইকে।